নমস্কার, দ্য স্টোরি রিপাবলিকে আপনাদের স্বাগত। আমি অনিকেত রয়েছি আপনাদের সঙ্গে। প্রথমেই আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাদের অকুণ্ঠ সমর্থনে আমাদের চ্যানেল অতি দ্রুত 10,000-এর ওপর ভিউ পেয়েছে এবং দুরন্ত গতিতে এগিয়ে চলেছে। এজন্য আপনাদের অসংখ্য অজস্র ধন্যবাদ জানাই। দ্য স্টোরি রিপাবলিকের গল্পগুলি আপনাদের ভালো লেগেছে এটা জানতে পেরে আমরা আনন্দিত। আমরা সবসময় চেষ্টা করব আপনাদের জন্য আরো নতুন নতুন ভালো ভালো গল্প নিয়ে আসার। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা প্রতিদিনই প্রায় চেষ্টা করি নতুন একটি গল্প আপনাদের উপহার দেওয়ার। দ্য স্টোরি রিপাবলিকে আজকের গল্প মতি নন্দীর লেখা গুন্ডাদ্বয়। ভোর রাতে সুমিত্রার গর্ভপাত ঘটল। পান বসন্তে 6 দিন ধরে ভুগছে। জ্বর উঠল 103। নিখিল শুয়েছিল মেঝে। সুমিত্রার চিৎকারে ঘুম ভেঙে দেখল বিছানায় বসে চাপা আতঙ্কেও তখন চেঁচাচ্ছে, বেরিয়ে গেল, বেরিয়ে গেল। আলো জেলে নিখিল দেখে সুমিত্রার 2 উরুর মাঝে কাপড়টা ফুলে রয়েছে। একটু নড়তেই দলমল করে উঠল সেই স্মৃতি। সুমিত্রা 7 মাসের প্রয়াতি। ফ্যালফ্যাল করে নিখিলের দিকে তাকিয়েছিল। চোখ সরিয়ে নিল নিখিল। বসন্তের ক্ষতে মুখটা খোদলানো। পাশের ঘরে মা ঘুমোচ্ছে, তাকে ডেকে তুলল। বাড়িওয়ালার বউ ওপর থেকে নেমে এসে পরামর্শ দিল ডাক্তার ডাকতে। পাড়ার ডাক্তারকে ঘুম থেকে তুলে আনলো নিখিল। তিনি সুমিত্রার নাড়ি কেটে 15টি টাকা নিয়ে যাওয়ার সময় বলে গেলেন, ভয়ের কিছুই নেই, অর্থাৎ আর টাকা খরচ হবে না। বিছানার চাদর তোষক রক্তে জবজব করছে। সুমিত্রার সায়ার রং বদলে গেছে, শাড়ির কিছু অংশে রক্ত। এসব ফেলে দেওয়া ছাড়া উপায় নেই। ওকে কাপড় বদলিয়ে মা সেই চাদর, সায়া ও শাড়ি ঘরের এক করে জড়ো করে রেখেছেন। সেই সঙ্গে সুমিত্রার পেট থেকে যে জিনিসটা বেরিয়েছে সেটাও রয়েছে। বাড়িতে ধাঙর আসতেই বাড়িওয়ালার বউ তাকে এই জিনিসগুলো ফেলে দিতে বলল। দেখেই সে মাথা নাড়ল। এ কাজ তার দ্বারা হবে না। পুলিশে ধরলে ফাটকে পুরে দেবে। 10 টাকা বকশিস কবুল করেও তাকে রাজি করানো গেল না। তখন বাড়িওয়ালার বউ বাড়িওয়ালার সঙ্গে পরামর্শ করে এসে বলল, ডাক্তারের কাছ থেকে সার্টিফিকেট আনো, সেটা দেখালে পুলিশ কিছু বলবে না। উনি বললেন, এ তো আর আইবুড়ো বা রাড়ির পেট খসানো মাল নয়, ভদ্র ঘরের বউয়ের অ্যাক্সিডেন্ট। তুমি বাবু ডাক্তারের কাছেই যাও। তাই শুনে নিখিল ডাক্তারের কাছে ছুটল। তখন ডাক্তার বাড়ি ছিল না, কখন আসবে তারও ঠিক নেই। বাড়ি ফিরে 7 মাসের সন্তানটিকে বিছানার চাদর, শাড়ি ও সায়ার ওপর রেখে নিখিল পরিপাটি করে ভাঁজ করল। শাড়ির পাড় ছিঁড়ে নিয়ে বেশ শক্ত করে বাঁধল, যাতে জিনিসটার আকৃতি ছোট হয়। তার উপর খবরের কাগজ মুড়ল। তাতে হুবহু মনে হতে লাগলো একটা কাপড়ের প্যাকেট। বেশ কিছুদিন আগেই হ্যান্ডলুম হাউস থেকে পর্দার কাপড় ও ব্লাউজের ছিট কেনা হয়েছে। দোকানের নাম লেখা ছাপা কাগজের থলিতে জিনিসটা এখনো রেখে দেওয়া আছে। তাইতে নিখিল প্যাকেটটা ভরে খাটের নিচে রেখে দিল। সুমিত্রা শুয়ে শুয়ে দেখছিল। কাতর স্বরে সে বলল, শাড়িটা তো কাচিয়ে নিয়ে পরা যায়, একটুখানি জায়গায় তো মোটে লেগেছে। নিখিল কথা গ্রাহ্য করলো না। সুমিত্রার দিকে তাকালোও না। ওর মুখে বসন্তের ঘা টসটস করছে। 12:30 নাগাদ আবার সে ডাক্তারের বাড়ি গেল। ডাক্তার খেতে বসেছে। সার্টিফিকেটটা পাঠিয়ে দিল ছেলের হাত দিয়ে। ছেলেটি হেসে বলল, বাবা লিখেই রেখেছিল। বলার ধরনে মনে হলো বলতে চায়, কিরকম বুদ্ধি দেখেছেন, বলার আগেই করে রেখেছে। কিন্তু 15 টাকা ফি দিয়েছি এই কথা নিখিল ভোলেনি। তাই কৃতজ্ঞতা না জানিয়েই সে চলে এলো। খুব ভোরে ঘুম ভাঙা অভ্যাস নেই, তাই চোখ জ্বালা করছে। ভাত খেয়েই সে মেঝে সুমিত্রার খাটের পাশে শুয়ে পড়ল। মা পুরুত মশায়ের বাড়ি গেছে সত্যনারায়ণের পুজোর ব্যবস্থা করতে। ক্যাজুয়াল লিভের হিসেব কষতে কষতে নিখিল ঘুমিয়ে পড়ল। বিকেলে চা খেয়ে নিখিল থলিটা হাতে ঝুলিয়ে বেরোলো। বারবার পকেটে হাত দিয়ে দেখলো ডাক্তারের সার্টিফিকেটটা আছে কিনা। গলি থেকে বড় রাস্তায় পা দিয়েই নিখিল ভাবলো এবার কি করবে। চারিদিকে ঝকঝকে আলো, লোক, গাড়ি। থলিটা এখানে কোথাও ফেলে রেখে গেলে কেমন হয়, এইভাবে পায়ের কাছে সেটি রাখলো। অমনি কোথা থেকে একটা লোক এসে বলল, পুজোর বাজার সেরে ফেললেন? লোকটা লন্ড্রি আছে পাড়াতেই। থলিটা হাতে তুলে নিয়ে নিখিল মাথা নেড়ে হাঁটা শুরু করলো। সুদৃশ্য থলিটা রাস্তায় ফেলে রেখে গেলে অনেকেরই চোখে পড়বে। তার মধ্যে পাড়ার লোকও থাকতে পারে। তারপর কেউ হয়তো খুলবে,
বস্তুটি দেখেই হাউমাউ করে পুলিশে খবর দেবে। সেই চেনা লোকটি তখন আগ বাড়িয়ে বলবে, হ্যাঁ হ্যাঁ জানি লোকটাকে, আমাদের পাড়াতেই 26-2 থাকে, নাম নিখিল চাটুর্যে, ব্যাংকে কাজ করে। তখন পুলিশটা হাতে কাগজের থলিটা ঝুলিয়ে তার বাড়ির পিছনে এক পা লোক নিয়ে মজা দেখা এবং কেচ্ছা রটাবার জন্য হাজির হবে। দৃশ্যটা কল্পনা করতে গিয়ে নিখিলের দম বন্ধ হওয়ার উপক্রম। সামনেই চিলড্রেন্স পার্ক, তার একটা বেঞ্চে কোলে থলিটা রেখে সে বসলো। কিছুক্ষণ সে চারপাশে তাকিয়ে তাকিয়ে দেখলো চেনা এমন মানুষ আছে কিনা। কাউকেই সে চিনল না, তবে তাকে চেনে এমন হয়তো অনেকেই থাকতে পারে। চিনে বাদামওয়ালাকে ডেকে একানার কিনলো। বাদাম খেতে খেতে ভাবতে শুরু করলো কিভাবে থলিটার হাত থেকে বিনা ঝামেলায় রেহাই পাওয়া যায়। একটু পরেই সন্ধ্যা হবে। আধ মাইলটাক দূরে নির্জন গলি বা মাঠ থেকে থলিটা টুক করে নামিয়ে রেখে দিলেই ল্যাটা চুকে যাবে। এই ভেবে নিখিল খানিকটা সুখ বোধ করলো। চিনে বাদামওয়ালাকে আবার ডেকে একানার কিনলো এবং ঝগড়া করে দুটো বাদামও আদায় করলো। একা চুপচাপ বসে থাকা যায় না, বিশেষত তার সামনের দৃশ্য, বাচ্চাদের ছুটোছুটি, কিশোরীদের পায়চারিতে নকল গাম্ভীর্য, অফিস ফেরত বাসের জানলায় সারি বাঁধা বিবর্ণ মুখ, বারান্দায় কনুই রাখা নতদেহ নিঃসঙ্গ যুবতী, রিক্সা চালকের ঘামে ভেজা ঘাড়, এগুলো খুবই একঘেয়ে। নিখিল ভাবলো লন্ড্রিওয়ালাটাকে। এমন কোনো বার যায়নি প্যান্টের একটা না একটা বোতাম ভেঙেছে। শেষবার ঝগড়া করতে হয়েছে শার্টের নম্বরই মার্কা দেওয়ার ব্যাপারে। লোকের চোখে পড়ে কালিটা। এই সময় হঠাৎ নিখিলের মনে পড়ল খুব ছেলে বয়সে একটা ডিটেকটিভ বইতে সে পড়েছিল ধোপা বাড়িতে কাঁচা কাপড়ের নম্বরই মার্কা ধরে তদন্ত করতে করতে গোয়েন্দা কিন্তু শেষকালে খুনিকে ধরে ফেলেছিল। এই থলির মধ্যে সুমিত্রার কাপড় এবং বিছানার চাদরে ঠিক ওই লন্ড্রিওয়ালাটা নম্বর দিয়েছে। সুতরাং যেখানেই ফেলা যাক না কেন পুলিশ তাকে ঠিক বার করে ফেলবে। এইবার আবার ঘামতে শুরু করলো নিখিল। যদিও বছর খানেকেরও বাচ্চা হতো তাহলে সকলের চোখের সামনে নিয়ে গিয়ে শ্মশানে চিতা সাজিয়ে পোড়ানো যেত, কিন্তু একতাল মাংসপিণ্ডকে তা করা সম্ভব নয়। আর হতে পারে গঙ্গায় ফেলে দিয়ে আসা। কিন্তু কেউ যদি দেখে ফেলে, হইচই করে ভিড় জমাবে, কত কথা জিজ্ঞাসা করবে, শেষে পুলিশে দেবে। কি ফেললুম সেটা প্রমাণ করা সহজ কথা নয়। সার্টিফিকেটটা দেখালেও বিশ্বাস করবে না। ওই জিনিসটাই ফেলেছি নাকি অন্য কাউকে খুন করে কুচি কুচি করে প্যাকেটে বেঁধে ফেলিনি তার প্রমাণ কি? নিখিলের মাথা ঝিমঝিম করতে শুরু করলো। আর হতে পারে এই থলিটার রং চং দেখে যদি কেউ এটাকে চুরি করে, চোর নিশ্চয়ই পুলিশকে খবর দেবে না। নিখিল এধার ওধার তাকিয়ে চোর খুঁজতে শুরু করলো এবং আশ্চর্য হলো একটা লোককেও তার চোর চোর মনে হচ্ছে না। অথচ প্রতিদিনই যত লোক দেখে তার মধ্যে ডজন খানেককে তার চোর বলে মনে হয়। এমনকি তার ঘর থেকে ঘড়িটা চুরি যাওয়ার পর ঝিকে সবাই সন্দেহ করলেও তার প্রথমে মনে হয়েছিল বাড়িওয়ালার মুখ। কিন্তু এখন একটাও চোর সে দেখতে পাচ্ছে না। চোর নিশ্চয়ই কলকাতায় আছে, হয়তো এখন এই জায়গাটায় একজনও নেই। নিখিল থলি হাতে উঠে পড়ল। থলিটা হাতে ঘুরে বেড়ালে নিশ্চয়ই কোনো না কোনো ছিনতাইওয়ালাকে আকর্ষণ করবে, তবে অন্ধকার রাস্তায় ছাড়া তাদের পাওয়া যাবে না। নিখিল আবার বসে পড়ল সন্ধ্যাটা পুরোপুরি নামার অপেক্ষায়। যখন জাঁকিয়ে সন্ধ্যা নামলো নিখিল হাঁটতে শুরু করলো উদ্দেশ্যহীনভাবে। বহু ডাস্টবিন সে পেল যেখানে থলিটা ফেলে দেওয়া যায়, কিন্তু একটা ভয় ওর মনে গেঁথে আছে। বলা যায় না আবার কে কোথা থেকে দেখে ফেলবে। হয়তো অন্ধকার গলিতে কোনো যুবক পাড়ার মেয়েকে চুমু খেতে খেতে, কিংবা কোনো বুড়ি অন্ধকার বারান্দায় জব করতে করতে, বা রান্নাঘর থেকে কোনো গৃহিণী একবার চেঁচিয়ে উঠলেই হলো। তাও যদি না হয় কাপড়ের নম্বরই মার্কাটা যাবে কোথায়? পুলিশের গোয়েন্দা তদন্ত করে ঠিক বার করে ফেলবে। তখন অবশ্য সার্টিফিকেট দেখিয়ে বলা যাবে যে মশাই অবৈধ কোনো ব্যাপার নয়। বাড়িওয়ালাকে চোরের মতো দেখতে হয়েছে বললে অ্যাক্সিডেন্ট, স্বেচ্ছাকৃত ঘটনা নয়। যে কোনো পরিবারেই এমন ঘটতে পারে। কিন্তু এসব বলার আগেই পুলিশ দেখে পাড়ার লোক ফিসফাস শুরু করবে, গুজব রটবে। মাস কয়েক আগেই তো একটা সার্জেন্ট এসেছিল পাড়ায়, অমনি শোনা গেল দেবব্রত বাবু বাড়িতে জুয়া খেলতো, তাই ধরে নিয়ে গেল। শেষে জানা যায় ভদ্রলোকের একটা রিক্সা আছে, সেটা অ্যাক্সিডেন্ট করায় থানায় ডাক পড়েছে। হাঁটতে হাঁটতে নিখিল ক্লান্ত হয়ে পড়ল। থলিটা ছিনিয়ে নিতে কেউ তার সামনে ছোড়া বার করলো না, অথচ বস্তি দেখলেই সে ঢুকেছে। কেউ তার দিকে ফিরেও তাকায়নি। প্রায় নির্জন গলি দিয়েও হাঁটলো। একটা ঝি শ্রেণীর মেয়ে মানুষ শুধু তেরছা চোখে তাকে দেখলো মাত্র। এছাড়া কিছুই না হওয়ায় নিখিল ভাবতে বাধ্য হলো তাহলে। আর এইবার সে ভয় পেতে শুরু করলো। তাহলে এই 7 মাসের মৃত সন্তানটিকে নিয়ে সে এখন কি করবে? 15-16 ঘন্টা হয়ে গেল,
এবার পচন ধরবে, গন্ধ বেরোবে। অন্তত সুমিত্রার পেটে পুরো সময়টা কাটিয়েও যদি বেরোতো। দোষটা অবশ্য কারোরই নয়, অথচ এইরকম এক একটা নির্দোষ ব্যাপার তাকে বিপাকে ফেললো। নিখিলের খুব রাগও হলো, সেই সঙ্গে এটাও টের পেতে লাগলো আসলে সে ভয়ানক ভীতু, রীতিমতো কাপুরুষ। এরকম ঘটনা নিশ্চয়ই কলকাতায় প্রথম ঘটছে না, সেসব ক্ষেত্রে কিছু একটা অবশ্যই করা হয়েছে। কিন্তু নিখিল ভাবলো তারা তো আমার মতো নয়, মানুষের সঙ্গে মানুষের প্রকৃতিগত হুবহু মিল থাকতে পারে না, তারা নিশ্চয়ই সাহসী ছিল আমার থেকে। হঠাৎ নিখিলের মনে হলো তার থেকে ভীরু এমন কারোর ঘাড়ে যদি দায়িত্বটা চাপিয়ে দেওয়া যায় তাহলে রেহাই মিলবে, ভীতুরা পুলিশে যাবে না, থলিটা নিয়ে এভাবেই ঘুরে বেড়াবে আর ভাববে কি করে রেহাই পাওয়া যায়। অবশ্য গোপনেই তার ঘাড়ে চাপাতে হবে, নয়তো জিনিসটা কার তা জানতে পারলে বাড়ি বয়ে ফেরত দিয়ে আসবে। চেনাশোনা ভীতু কে আছে নিখিল তাই ভাববার জন্য একটা ট্রাম স্টপে দাঁড়িয়ে পড়ল। বহুজনের নাম তার মনে এলো, তারা কি পরিমাণ ভীতু তার নানান উদাহরণ সে মনে করতে লাগলো। অবশেষে শশাঙ্ককে তার পছন্দ হলো। প্রায় 4 বছর সুমিত্রার গৃহশিক্ষক ছিল। সুমিত্রাদের তরফ থেকেই বিয়ের প্রস্তাব দেওয়া হয়, কিন্তু শশাঙ্ক নানা অজুহাত দেখিয়ে বিয়েতে রাজি হয়নি। নিখিলের সঙ্গে সুমিত্রার আলাপ ওই করিয়ে দেয়। অবশ্য মাস 6 হলো শশাঙ্ক বিয়ে করেছে। এখন যদি শশাঙ্কর সামনে হাজির হওয়া যায় তাহলে নিশ্চয়ই ওর মনে সুমিত্রা, প্রেম, বিবাহ প্রস্তাব অর্থাৎ যাবতীয় ধাস্টামো এবং অন্য আরেকজনকে বিবাহ সব মিলিয়ে একটা অপরাধ বোধ তৈরি হবে। প্রাক্তন প্রেমিকদের তুল্য ভীতু আর কে আছে? এই থলিটা ওর হাতে কোনো রকমে গছাতে পারলে শশাঙ্কেরই ঝামেলা, অন্তত সুমিত্রার প্রতি ওর বিশ্বাসঘাতকতার একটা ভালো শাস্তিও হবে। নিখিল এত সব ভেবে তারপর প্রফুল্ল বোধ করলো, তবে পুরোপুরি অস্বস্তি ঘুচল না। শশাঙ্ক থাকে একটা গলির একতলায়। কড়া নাড়তে ঝি দরজা খুলল। শশাঙ্ক বেরিয়ে এলো, পরনে লুঙ্গি এবং গেঞ্জি। নিখিলকে চিনতে পেরে উচ্চ কণ্ঠে সাড়ম্বর অভ্যর্থনা জানিয়ে ঘরে নিয়ে গেল। সন্ধ্যা, দেখো দেখো কে এসেছে। এই বলে শশাঙ্ক ডাকতেই ভিতর থেকে ওর বউ এলো। দেখতে মোটামুটি, রেডিওয়ে গান গায়, 2-একটা রেকর্ডও আছে। নিখিল দাঁড়িয়ে উঠে নমস্কার করল। আপনার কথা ওর কাছে শুনেছি। সন্ধ্যার এই কথায় নিখিল বিস্মিত হলো। সুমিত্রার স্বামীর প্রসঙ্গ বউয়ের কাছে ভীতু শশাঙ্ক কি তুলবে, নাকি এটা আলাপ করার একটা কেতা? আমার সব গল্পই বন্ধুদের কাছে, সব বন্ধুর গল্পই করেছি, অর্থাৎ সন্ধ্যার কাছেও তোমাদের পরিচয় এবং গুণপনার ব্যাখ্যার আলাদা করে দরকার হবে না। শশাঙ্ক একটা বেতের চেয়ারে হেলান দিয়ে পা নাচাতে লাগলো। ঘরের সব আসবাবপত্রই যে ওদের বিয়ের পর কেনা তার রঙের ঔজ্জ্বল্যতেই বোঝা যায়। ওনার গুণপনার খবর অবশ্য না বললেও আমরা জানি। নিখিল ইচ্ছে করে আমরা বলল। সন্ধ্যাও যথারীতি বিনয় জানাতে, ভারী তো গুণপনা, আমার মতো গায়ে গন্ডা গন্ডা আছে ইত্যাদি কথা পরম সুখে বলে গেল। এরই মধ্যে নিখিল শশাঙ্কর হাবভাব জরিপ করে একটা প্ল্যান তৈরিতে হাত দিল। আমি তো এলাম, এবার আপনারাও একদিন চলুন। নিশ্চয়। শশাঙ্ক যেন প্রস্তাবটার জন্য ওত পেতেই ছিল। কবে যাব বলো? সামনের রোববার। তাহলে ইলিশ খাওয়াতে হবে। এই তেলাপিয়া খেয়ে খেয়ে পেটে চড়া পড়ে গেল। সুমিত্রা কিন্তু দারুণ ইলিশ ভাতে করতে পারে। নিখিলকে হাসতেই হলো। সন্ধ্যা কপট উদ্বিগ্নতা দেখিয়ে বলল, এখন ইলিশ পাওয়া যায় না, আর তুমি ভদ্রলোককে বিব্রত করলে, বায়না ধরলে ইলিশ খাবো। আরে ও আবার ভদ্রলোক কি, ও তো নিখিল। ওকে সব থেকে লেগপুল করতাম আমি আর সনত। সনত লিখেছে ছুটি পেলে জানুয়ারিতে কলকাতায় আসবে, তোর ঠিকানাটা লিখে দিস, ওকে পাঠাবো। শশাঙ্ক সবিস্তারে সনতের গল্প করে চলল, আর নিখিল ভাবল এ কি, পুজোর বাজার নাকি? হঠাৎ সন্ধ্যা প্রশ্ন করল। নিখিল লাজুক হেসে ঘাড় নাড়ল। শশাঙ্ক ছো মেরে থলিটা হাতে তুলে নিয়ে বলল, দেখি তোর বউয়ের জন্য কি শাড়ি কিনলি। নিখিল তাড়াতাড়ি ওর হাতটা চেপে ধরল। আরে ধ্যাৎ, দেখার কি আছে আর, মার থান, ঝিয়ের কম দামি একটা মিলের আর সুমিত্রার একটা তাঁতের 16 টাকার শাড়ি, খুলিস না প্লিজ, বেশ বাঁধা ছাদা রয়েছে, আবার কেন খাটুনি বাড়াবি। সন্ধ্যা, দেখেছ বউয়ের শাড়ি আছে কিনা, অন্যের হাতের ছোঁয়াতেও আপত্তি। কি রঙের কিনেছিস, স্লেট না ডিপ ডিপ মেরুন? একটা রং সুমিত্রা একবার পরেছিল, মেরুনের ওপর গ্রিন ফুটি ফুটি, পাটটা হোয়াইট, দারুণ দেখাচ্ছিল ওকে। রং খুব ফর্সা বুঝি? সন্ধ্যাকে খুব কৌতূহলী দেখালো। না, খুব নয়, আপনার মতোই। ও মা, তাহলে তো বেশ কালো। আপনি কালো হলে আমরা তো আলকাতরা। নিখিল হাস্যমুখে শশাঙ্কের দিকে তাকিয়ে সমর্থন চাইল। শশাঙ্ক বড় করে ঘাড় নাড়ল।
রঙের প্রশংসায় পুলকিত সন্ধ্যা বলল, দেখেছেন, চা দিতেই ভুলে গেছি। সন্ধ্যা ঘর ছেড়ে বেরিয়ে যেতেই নিখিল বলল, শশাঙ্ক, একটা খুব অসুবিধায় পড়ে গেছি। জিজ্ঞাসু নেত্রে শশাঙ্ক তাকিয়ে রইল। তখন নিখিল আদ্যপান্ত ব্যাপারটা বলে টেবিলের ওপর রাখা কাগজের থলিটা আঙুল দিয়ে দেখিয়ে বলল, ওর মধ্যেই সেটা রয়েছে। শশাঙ্ক চড়াং করে সিধে হয়ে বসল। তার মানে তুমি ওই কুৎসিত জিনিসটা আমার টেবিলের উপর রেখেছো? নামাও, নামাও বলছি। দাঁত চেপে হিস হিস করে শশাঙ্ক আঙুল দিয়ে মেঝে দেখালো। নিখিল নামিয়ে রাখলো। কি করতে এখানে এনেছো? চাপা স্বরে শশাঙ্ক বলল, ভিতরের দিকে চোখ রেখে। এটাকে নিয়ে কি করব ভেবে পাচ্ছি না। ফেলে দেবে, আস্তা করে ছুঁড়ে ফেলে দেবে। আরে বলাটা তো খুবই সোজা। ফেলতে গেলে লোকে দেখে ফেলবে, তখন চিৎকার হবে, একগাদা লোক জমবে, টানতে টানতে হাজার হাজার লোকের মধ্যে দিয়ে থানায় নিয়ে যাবে, অশ্লীল কথা বলা বলি করবে। তা আমায় কি করতে হবে? এটার একটা বন্দোবস্ত করে দে শশাঙ্ক। তোর কথাতেই বিয়ে করেছিলুম, এবার তুই আমার কথা রাখ। নিখিল হাত বাড়ালো শশাঙ্কের হাত চেপে ধরার জন্য। হাত দুটো তার আগেই শশাঙ্ক তুলে নিয়েছে। টেবিলে নিখিলের দুটো হাত থলিটার পাশে পড়ে রইল। আমার কথাতেই কি শুধু বিয়ে করেছিলি? সুমিত্রাকে তোর পছন্দ হয়নি? নিশ্চয়ই, নিশ্চয় ওকে ভালোবেসেছিলুম, আজও বাসি, কিন্তু তোর সঙ্গে ওর একটা সম্পর্ক ছিল তাও জানি। তাই এক্সচেঞ্জ করতে এসেছি সেই জিনিসটার বদলে। শশাঙ্ক থলিটার দিকে আঙুল তুলেছে, তখন চায়ের খাপাতে সন্ধ্যা ঢুকলো। কিসের এক্সচেঞ্জ? হাসি মুখ করে সন্ধ্যা একটা চেয়ারে বসলো। হ্যাঁ, কিসের এক্সচেঞ্জ? নিখিল বলছিল তুমি যদি গোটা কত গান শোনাও, তাইতে বললুম বউয়ের শাড়িটা তার বদলে দিতে হবে। আহা, পছন্দ করে উনি কিনেছেন, আর গান যা গাই সে এমন কিছু নয়। সন্ধ্যা মেয়েটি ভালো গায়। এরপর খুব বেশি সাদাসাদি করতে হয়নি, খালি গলায় 3টি গান ধরল। শশাঙ্ক উঠে দাঁড়িয়ে বলল, নিখিলকে একটু এগিয়ে দিয়ে আসি, পাঞ্জাবিটা দাও। ওরা দুজন চুপচাপ পাশাপাশি হাঁটতে থাকলো। রাত হয়েছে, রাস্তায় লোকজন কম, দোকানগুলো বন্ধ হয়ে যাওয়ায় আলোর পরিমাণ খুব কম। নিখিলের মনে হলো রাস্তার যে কোনো জায়গায় থলিটা রেখে নির্বিবাদে চলে যাওয়া যায়। ওটা দে। শশাঙ্ক দাঁড়িয়ে পড়ল। কেন? ওই ডাস্টবিনটায় ফেলে দিই। সে তো আমিও পারতুম, তাহলে তোর কাছে এলুম কেন? তবে কি মতলব তোর? হঠাৎ শশাঙ্ক গলার স্বর ও দাঁড়াবার ভঙ্গি পাল্টে ফেলল। নিখিল পা পা করে পিছলো। দূরে পানের দোকানটা মাত্র খোলা। এখন থলি হাতে ছুটতে শুরু করলে চোর বলে ধরা পড়তেই হবে। নিখিল দাঁড়িয়ে রইল। তুমি এখন সুমিত্রার বিয়ে করার স্বামী। শশাঙ্কর বুকের জামা মুঠো করে ধরল। তুমি এই জিনিসটার বৈধ অভিভাবক, তার সার্টিফিকেটও তোমার পকেটে আছে, অতএব এর সম্পূর্ণ দায়িত্ব তোমার। আমার দায়িত্ব বহুদিন আগেই শেষ হয়েছে, তবুও আমার কাছে এসেছো। নিখিলকে ঝাঁকাতে শুরু করলো শশাঙ্ক। তুই আমার ঘাড়ে দায়িত্ব চাপিয়ে দিয়েছিস, তুই কাওয়ার্ড, তুই রেসপন্সিবল। নিখিল মরিয়া হয়ে উঠল শূন্য প্রায়ান্ধকার রাজপথে। শশাঙ্কর হাত থেকে নিজেকে মুক্ত করার জন্য ধাক্কা দিল, বদলে জোরে চড় মারল শশাঙ্ক। এইবার ক্রোধে দিশেহারা হয়ে মারবার জন্য নিখিল ঝাঁপিয়ে পড়ল। হঠাৎ জানলা খুলে দোতলা থেকে এক পুরুষ কণ্ঠ গর্জে উঠল, কি হচ্ছে? গুন্ডামি! লোকটা চিৎকার করে উঠল। দুর্দার করে কিছু লোকের ছুটে আসার শব্দ এলো অন্ধকারের মধ্যে থেকে। নিখিল আর চিন্তা করার সুযোগ নিজেকে দিল না। প্রাণপণে রাস্তার নির্জন দিকে ছুটতে শুরু করলো। ছুটতে ছুটতে যখন দম ফুরিয়ে এলো, থামলো। তখন পায়চারি করতে করতে এক কনস্টেবল তার কাছে এসে সে এমন করে কেন হাঁপাচ্ছে তার কারণ জানতে চাইল। নিখিল বলল, একটা গুন্ডা তাকে তাড়া করেছিল। কনস্টেবল জানতে চাইল গুন্ডাটা কোন দিকে। নিখিল আঙুল দিয়ে দেখিয়ে দিল। কনস্টেবলটি কিছুক্ষণ সেই দিকে তাকিয়ে থেকে আচ্ছা ঠিক হ্যাঁ বলে পায়চারি করতে করতে চলে গেল। নিখিল এইবার টের পেল কাগজের থলিটা তার কাছে নেই। ছোটার সময়ও হাতে ছিল না। সেটা নিশ্চয়ই শশাঙ্কের কাছেই রয়ে গেছে। শশাঙ্ককে লোকগুলো জিজ্ঞাসা করলে ও নিশ্চয়ই বলবে গুন্ডা তাড়া করেছিল। গুন্ডা নিশ্চয়ই সুদৃশ্য কাগজের থলিতে ভরা কাপড়ের প্যাকেট ফেলে যায়নি। লোকগুলো খুব খুশি হয়ে নিজেদের মধ্যে বলা বলি করবে, ভাগ্যিস আমরা এসে পড়লুম, তাই ভদ্রলোকের এই জিনিসটা রক্ষে পেল। এই বলে তারা থলিটা শশাঙ্কর হাতেই তুলে দেবে। নিখিল বুক পকেটে হাত দিয়ে সার্টিফিকেটটা অনুভব করে ভারী আরাম পেল এবং সে মনশ্চক্ষে দেখল শশাঙ্ক সেই থলিটা হাতে নিয়ে হেঁটে চলেছে।